বলছি আজকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আপনি পার্থ চ্যাটার্জির একজন বন্ধু ছিলেন, এক সময়কার বন্ধু, এবং আজকে তিনি জামিন পেলেন। এছাড়াও টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ দুজনেই ছাড়া পেলেন, মানে জামিন পেয়েছেন, কি বলবেন? দেখুন, ভারতবর্ষ কিন্তু এখনো হিন্দু রাষ্ট্র বা এক রাজতন্ত্র শুরু হয়নি। ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী, সংবিধানটা আছে, তো সেই সংবিধান অনুযায়ী আইনের পথে চলে। এবং ভারতবর্ষের আইনে বলছে অপরাধী যাকে বলা হয় যতক্ষণ ফাইনাল না হচ্ছে ততক্ষণ তো সে অপরাধী নয়, কিন্তু সে জামিন পাবে, তার বলার সুযোগ যেমন সে পাবে, সে বাইরে ছাড়া পাবে। ছাড়া পাওয়া মানে কিন্তু সে মামলা থেকে বেরিয়ে গেল তা না। এখানে আগে 14 দিনেও জামিন পাওয়া যেত, এখন দণ্ড সংহিতাতে যেটা আমি জেনেছি সেটা 90 দিন পর্যন্ত গ্রেপ্তার করে রাখা যায়। আর এই পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে সেটা মামলাটা আলাদা ছিল, ইডির অর্থনৈতিককে সেখানে আরও বেশি দিন রাখতে পারে, এরকম একটা নিয়ম ছিল যেটা ইউএপিএতে অনেক দিন রাখা যায়। এখন সেই জায়গা থেকে সন্দীপবাবু এবং টালা থানার ওসি জামিন পাবে, এটাই স্বাভাবিক, এতে নতুনত্ব কিছু নেই, এটা একটা সাধারণ প্রক্রিয়া। কিন্তু এটা থেকে যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল সেই ন্যারেটিভটা একটু আঘাত পেয়েছে। ন্যারেটিভটা এই যে টালা থানার ওসি এবং সন্দীপবাবু বুঝি প্রচারটা হয়েছিল আমাদের কন্যা তিলোত্তমার খুনের সঙ্গে যুক্ত ছিল, সেটার জন্যই তো এটা একটা খবর হয়েছিল, নাহলে তো এটা কোনো খবর নয়। খবরটা তাহলে কি হলো, আমরা যারা প্রতিটি ঘটনার সঙ্গে পর্যবেক্ষণ করেছি, দেখেছি, তাতে আমরা এখন বুঝতে পেরেছি 99% মিথ্যা কথা বলেছিল ওই তিলোত্তমাকে কেন্দ্র করে। যেমন 150 গ্রাম বীর্য, যেমন ওর মাকে টাকা দিয়ে কিনতে যাওয়া, যেমন প্রমাণ লোপাটের জন্য বাড়িটা ভেঙে ফেলা, ঘরটা ভেঙে ফেলা, যেমন মেয়েটার গলা টিপেছে হাড় ভেঙে দেওয়া। পরবর্তী সময় দেখা গেছিল এগুলোর এই ন্যারেটিভগুলো কৌশল করে করা হয়েছে, এটা এস্টাবলিশ প্রমাণ হয়ে গেছে। আর একটা মারাত্মক কথা যেটা মানুষ জানে না, সন্দীপবাবু কিন্তু ওই কেসের জন্য গ্রেপ্তার হননি। সন্দীপবাবু গ্রেপ্তার হয়েছে দুর্নীতির কারণে, অন্য কেস, আরজি করে দুর্নীতি। তো আরজি করে দুর্নীতির মধ্যে সব সময় নেতা মন্ত্রীরা এবং বড় বড় অফিসার তো বেশি সময় দুর্নীতি করছে, দেশটাই তো দুর্নীতিতে ভরা, তাই না? তাহলে ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে। ফলে এই জায়গা থেকে সন্দীপবাবুর জামিন পাওয়াটা স্বাভাবিক একটা পদ্ধতি। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সন্দীপবাবুর একজন আত্মীয় আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষের কাছে বলেছিল যে আমরা খুব বিপদের মধ্যে আছি, ব্যাংকের টাকা তুলতে পারছি না, আমরা খুব অভাবের মধ্যে চলেছে, আমাদের কাছে কিছু ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টটা আপনার কাছে দেবো, কারণ আমাদের কথা কোনো মিডিয়া নিচ্ছে না, কারণ সন্দীপবাবুর নামেও দুর্নীতিতেও অনেক গোলমাল আছে, এবং যারা আজকের নেতা ছাত্রদের বা প্রফেসর ডাক্তার এই দুর্নীতি যদি হয়ে থাকে তারাও যুক্ত ছিল। আচ্ছা, তো সেটা আমি জানি না আমার বন্ধুটার কাছে দিয়ে গেছে কিনা। তো আলটিমেটলি সন্দীপবাবু জামিন পাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর ওই যে পুলিশ অফিসারটা যিনি টালা থানার গ্রেপ্তার হয়েছিলেন, তিনি, আমি একজন পুলিশ অফিসারের ছেলে হিসাবে বলছি, ওনার প্রতি অন্যায় করা হয়েছিল। ভবিষ্যতে প্রমাণ হবে যে উনি নির্দোষ ছিলেন। এগুলো তখনকার হুজুগ, জনগণ চাইছে, এমনভাবে খাইয়ে দেওয়া হয়েছিল 150 গ্রাম বীর্য, এবং তারা গর্ব করে বলেছে ডাক্তারবাবুরা যে পৃথিবীর 180টা কান্ট্রিতে ওরা ছড়িয়ে দিয়েছে, বাংলায় এলেই রেপ হয়ে যাবে, বাংলায় এলেই নাকি গ্যাং রেপ করে 150 গ্রাম বীর্য। এরা বাঙালির শত্রু। একদিকে পৃথিবীতে দুটো বাংলা, একটা বাংলার বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা আমার সোনার বাংলা বলে 1500 জন রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে গেল, মারা গেল, 1500 জন প্রাণ দিল। আর আমার এখানের সোনার বাংলাকে নিয়ে আমার আন্দোলন হলো, যেখানে বাংলার দুর্নাম ছড়িয়ে দেওয়া হলো সারা পৃথিবীর কাছে। এর চেয়ে বড় যন্ত্রণার কিছু নেই। আর শেষ পড়ে থাকলো আপনাদের কাছে প্রশ্ন, পার্থ চ্যাটার্জির জামিন। পার্থ চ্যাটার্জির, দেখুন, মানুষের দুটো সত্তা, একটা তার খারাপ দিক, একটা ভালো দিক। আমি পার্থ চ্যাটার্জির এত ভালো দিক দেখেছি কারণ ব্যক্তিগতভাবে আমি পার্থ চ্যাটার্জির বন্ধু, তার বাড়ি যায়। পার্থ চ্যাটার্জির সাধারণভাবে জীবনযাপন করা, কারণ মাসিমার আমি দোতলার উপরে উঠতাম,
মাসিমার কাছে থাকতাম, মুড়িও খেতাম, মিষ্টিও খেতাম। পার্থদার ভোটের সময় লিফলেট লিখে দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন সময় রাত 12টা, 1টা, 2টো, 3টে আমার দরকার হলে, আমার দরকার মানে ব্যক্তিগত দরকার তো কোনো দিন ছিল না, কোনো মানুষের কোনো দরকার হলে পার্থদাকে ফোন করেছি, পার্থদা রাত করেও আমাকে ফোন করেছে। ফলে আমি খুব কাছ থেকে পার্থদাকে দেখে পার্থদা যেমন সম্পর্কে যা শোনা যায় সেটা আমি সবটা বিশ্বাস করিনি। আমি মনে করেছি এর অনেকটাই জল মেশানো আছে। এটা যে মিডিয়া 150 গ্রাম ভিডিও বলতে পারে, যে মিডিয়া আজকে বাংলাদেশ সম্পর্কে 90% মিথ্যা কথা বলতে পারে, যে মিডিয়া তিলোত্তমাকে আন্দোলনের নাম করে এত মিথ্যা ছড়িয়ে দিতে পারে, সেই মিডিয়া পার্থ চ্যাটার্জির সত্য যতটা সত্য তার থেকে অনেক বাড়িয়ে 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 মিথ্যা বলবে, এটাই তো স্বাভাবিক। ফলে পার্থ চ্যাটার্জি যে জামিন পেয়েছে এটা আমার কাছে অত্যন্ত আনন্দের। যদি সে কাল পরশুর মধ্যে বাড়ি ফিরে আসে তাহলে আমি তার বাড়িতে গিয়ে দেখা করব, এবং অনেক দিন দেখা হয়নি, তার সঙ্গে দেখা করব। তাকে আমি আমার একটা বই দিয়ে আসবো এবং কিছু আলোচনাও করব, মানে সামাজিক কাজের জন্য। কারণ ও আর আমি একটা নন পলিটিক্যাল একটা সংগঠন করেছিলাম, সেই সংগঠনটা ছিল একদম নন পলিটিক্যাল, যদিও সেটা বেশি দিন করিনি। তো সেই জায়গা থেকে পার্থদার মুক্তি পাওয়াটা, সত্যিটা বেরিয়ে আসুক, পার্থদা বেরিয়ে এসেও তো অনেক সত্যি কথা বলবে। এখানে একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে আপনি বলছেন যে অনেকটাই জল ঘোলা, তো যে টাকাগুলো অর্পিতার বাড়ি থেকে পাওয়া গেছিল সেগুলো কি আপনি মনে করছেন জল ঘোলা? আপনি একটা জিনিস আমাকে বলুন, সত্য এমনই একটা জিনিস যেটা প্রচণ্ড শক্তি সম্পন্ন। মিথ্যা দিয়ে সত্যকে যখনই এস্টাবলিশ করতে যাবে তখন সত্যটা হালকা হয়ে যায়। আপনি বলুন তো, টিভিতে দেখিয়েছে যে এই একটা 3টে গাড়ি আসছে, গাড়িগুলো দেখিয়েছে, এই গাড়ি বোঝাই করে বাক্সই করে টাকা ছিল, সেটাও দেখিয়েছে। আর যেখান থেকে পাওয়া গেছিলো এরকম একটা কাঠের বাক্স, আলমারি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এমন কোনো আলমারি আছে যে আলমারির মধ্যে 3 গাড়ি ভর্তি হওয়া ওরকম টাকার জায়গা মানে ধরতে পারে কি? এরকম হতে পারে? আর একটা জিনিস দেখুন, একটা মেশিনে টাকা গোনার মেশিন একদিনে যতগুলো টাকা গুনতে পারে, সেগুলো দেখবেন পার্থ চ্যাটার্জিকে যতগুলো টাকার কথা বলা হয়েছে তার 10 গুণ বেশি টাকা গোনার মেশিন ওখানে হাজির করা হয়েছে। মানে এত মেশিন, এতক্ষণ ডিউটি, এই টোটালটা ঠিক অনেকটা কীরকম জানেন তো, অনেকটা ভাগাড়ের মাংসর মতো। ভাগাড়ের মাংস নিয়ে এরকম করা হলো, তারপর যখন আমরা হিসেব করে করে দেখালাম যে মিডিয়ার হিসেব অনুযায়ী এখনই গেলে ওখানে একটা পাহাড় দেখতে পাবো পচা মরার। আসলে সবগুলোই মানুষকে টুপি পরানোর গল্প। আসল বিষয়টা পলিটিক্যাল বিষয় থাকে। আর মিডিয়া মনে করে আমাদের ভারতবর্ষের 4র্থ স্তম্ভ পৃথিবীর মধ্যে সবচেয়ে কমা, যেটা সবচেয়ে সম্মানের সঙ্গে ছিল। আমি একজন সাংবাদিক হিসাবে, আমি একসময় কলকাতা টিভির অ্যাডভাইসার ছিলাম, আমি কলম লিখতাম বিভিন্ন পত্র, এখন কলমই লিখি, কিন্তু আগে বাংলা স্টেটসম্যানে লিখতাম। তো আমরা এই পেশাটা বা এটা অত্যন্ত গর্বের কাজ বলে মনে করি, সাংবাদিকতা। আমি যুগ পরিবর্তন বলে একটা খুব নামকরা একটা পত্রিকা খুব নাম করেছিল, তথাগত কলকাতা টিভির মালিক, সে তখন দায়িত্বে ছিল। তো আমার বন্ধু বলে আমাকে নিয়েছিল, আমি 4-এর পাতা দেখতাম। তো একটা ছেলে আমাকে বলেছিল ফোন করে যে আপনি একবার আমার স্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমি বললাম কেন? বললো আমার স্ত্রী বলছে তোমাকে আর কাজে যেতে হবে না, কারণ এর চেয়ে 100 দিনের কাজের একটা জব কার্ড করে তুমি কাজ করো, খেতে পাবে, আমরা খেতে পাবো। কারণ এই যে সাংবাদিকরা জীবন শেষ জায়গায় পৌঁছে না খেয়ে না দিয়ে কাজ করে, এখন সোশ্যাল মিডিয়া এসছে বলে একটু হয়তো খেতে পাচ্ছে, কিন্তু বেশিরভাগ মিডিয়া রিপোর্টারদের টাকা দেয় না, মালিকপক্ষ টাকা মেরে দেয়। আর যারা টাকা পায় সেই সমস্ত এবিপি আনন্দ হোক, বড় বড় জায়গায় ময়ূখ রঞ্জনের মতো, এরা টাকা নিয়ে 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 দালাল হয়ে গেছে, দালাল। এরা সবসময় মিথ্যা করে, এরা দেশদ্রোহী, এরা বাংলা বিরোধী, এরা মানুষকে ক্ষতি করে। কিন্তু আমার সোনার চাঁদ সেই সাংবাদিকরা এখন দেখছি যারা একটা ক্যামেরা নিয়ে, একটা মোবাইল নিয়ে ইউটিউব ফেসবুকে সে স্বাধীনভাবে সাংবাদিকতা করছে, এবং অন্তত তাকে মিথ্যা বলতে হয় না অনেককে, সে প্রাণ ভরে তার সাংবাদিকতাটা করতে পারছে। অল্প টাকা পাক, তবু কোনো মালিক নেই তার মাথার উপর, বা থাকলেও সেই মালিকও তার বন্ধু।
ওরকম এবিপি আনন্দ বা এদের মতো কোনো রাঘব বোয়াল শয়তানরা মালিক নয়। তো এটা আমার কাছে সেই জায়গা থেকে আমি কথাটা বলছিলাম, যে কি একটা প্রশ্ন করেছিলেন এটা আমি বলেছি। হ্যাঁ, মানে পার্থ চট্টোপাধ্যায় যে টাকাটা পাওয়া। হ্যাঁ, তো সেই জায়গাটাতে পার্থ চট্টোপাধ্যায়কে ওরকম গল্পের গরু গাছে তুলবে, এটাই তো স্বাভাবিক। আমার তাহলে স্যার একটা প্রশ্ন চলে আসছে না, যে এই যে এত বড় একটা দুর্নীতির কথা বলা হচ্ছিল, এসএসসি টেট, এগুলো কি সবটাই মানে ফেক? দেখুন, এসএসসি টেট থেকে আরম্ভ করে যতগুলো মামলা হয়েছে সমস্ত বেশিরভাগ মামলা কিন্তু হেরে যাবে। এখন তো সুপ্রিম কোর্ট অর্ডারগুলো তাই দিচ্ছে, কিন্তু সেই সময় তো ওরা খুব লাফালাফি করেছি। এখন যখন বেশিরভাগ মামলা হেরে যাচ্ছে তখন ওটা 5-এর পাতায় ছোট্ট নিউজ হয়ে যাচ্ছে, তখন ছিল সামনের নিউজ। অর্থাৎ মানুষকে বোকা ভেবে মানে হেডলাইন করে মানুষকে পাজেল করে দেওয়াটাই ছিল বিষয়। এছাড়া সিপিএমের বিকাশবাবু সম্পর্কে অনেক বিষয়, যেমন বিকাশবাবু মামলা করে দিয়েছেন এমন বিষয় জন্য, মানে চাকরি যারা পায়নি তাদের জন্য, আবার এমন মামলা করে দিয়েছে যাতে যারা চাকরিটা না পায়, যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাতিল হয়ে যায়। অর্থাৎ এগুলো আর কি বলবো, বাঙালি জাতি অধঃপতন, এবং মানুষকে কেউ ভালোবাসে না, মানবতাকে জয় করে না কেউ, সব স্বার্থপর রাজনীতি, এবং আলটিমেটলি মিথ্যা 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 মিথ্যার পাহাড় তৈরি করে দিয়ে আসল সমস্যার থেকে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। আসল সমস্যা 5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হতে চলেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রে, তার কাজ চলছে অতি দ্রুত। স্যার, এবার আসছি আমরা বাংলাদেশ আর ভারতবর্ষ নিয়ে। আপনি নিশ্চয়ই শুনেছেন এবং বারবার আপনাকে এই একই প্রশ্ন করছে অনেকেই, যে কি আসলে কি ঘটনাটা কি, মানে এটা কি সত্যি যে বাংলাদেশে হিন্দুদেরকে খুব মারা হচ্ছে, হিন্দুদের মহিলাদের বেরোতে দিচ্ছে না, মানে কি ঘটছে অ্যাকচুয়ালি? দেখুন, সেখানকার কিছু হিন্দুরা কিন্তু বলছে এরকম কোনো ঘটনা ঘটছে না, হচ্ছে একটু ঝামেলা, কিন্তু এরকম কোনো ঘটনা নয়। দেখুন, পৃথিবীর সমস্ত সংখ্যালঘু মানুষ ভয়ে থাকে, এটা বাস্তবতা। এবং দেশভাগের পরে বারবার দাঙ্গা লেগেছে, সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে রাজনৈতিক নেতাদের কৌশলে, এটাও বাস্তবতা। এবং ওখান থেকে দল বেঁধে চলে এসছে ভারতবর্ষে বাঁচার জন্য, এটাও বাস্তবতা। তাহলে সেই সময় আর এই সময়ের মধ্যে এখন পার্থক্য আছে। এই সময় কোন সময়? যখন বাংলাদেশ, সেখানকার ইয়ং ছেলেমেয়েরা, সেখানকার শিল্পী সাহিত্যিকরা হাজার হাজার লক্ষ লক্ষ, তারা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে পৃথিবীকে দেখিয়ে দিল একটা গণ অভ্যুত্থান করে, ভালো কারণেই ভালোই হোক আর খারাপই হোক। তাহলে আজকের বাংলাদেশ আর সেই বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে। আজকের বাংলাদেশ অনেক অ্যাডভান্স। আজকে বাংলাদেশের ছেলেরা আমার সোনার বাংলা বলে রাষ্ট্রের গুলির বুকে দাঁড়িয়ে 1,500 প্রাণ দিল। আজকের বাংলাদেশ অত্যন্ত উন্নতিশীল একটা দেশ। আজকের বাংলাদেশ এমন কিছু আবিষ্কার করছে, এমন কিছু কাজ করছে যা বাংলা ভাবতে পারে না। আজকের বাংলাদেশের ইয়ং ছেলেমেয়েরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, চাকরি করছে, এবং রোজগারের একটা অংশের টাকা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য পাঠাচ্ছে, যেটা ভারত ভাবতে পারে না। ফলে সেই সময় বাংলাদেশের, যেটা ভারতের আমাদের টিভি চ্যানেলগুলো বলছে বাংলাদেশে যে জেনোসাইড চলছে, হিন্দু নিধন চলছে, খুন করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, তাই যদি হতো তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ কেন এদেরকে শরণার্থী স্বীকৃতি দিচ্ছে না? কেন বর্ডার খুলে দিচ্ছে না? কেন বর্ডার স্লিপ দিয়ে এই পারে মানুষগুলোকে আশ্রয় দিচ্ছে না? যখন বিপদ শেষ হয়ে যাবে তখন তাদের পৌঁছে দেবে। তাহলে ভারতবর্ষ কিন্তু আন্তর্জাতিক আইনে একটা অপরাধ করছে, কারণ আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করছে, যেটা আসলে টোটালটা মিথ্যা কথা। 10%ও নয়। আপনাকে একটা আমি স্ট্যাটিস্টিক্স বলি। বাংলাদেশ সরকার, এই যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের যে আলোচনাটা হলো কয়েকদিন আগে ভারত সরকারের সঙ্গে, সেখানে বাংলাদেশ একটা হিসাব দিয়েছে যে 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর এই 2.5 থেকে 3 মাসের মধ্যে মোট 80টা ঘটনা ঘটেছে, 70 জনকে অ্যারেস্ট করেছে। এই 80টা ঘটনা মানে পার ডে 1টা থেকে 1.5টা ঘটনা, একদিনে একটা ঘটনা। আর ভারতবর্ষে যদি আপনি হিসাব করে দেখেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রতিদিন 10টা 20টা 20টা 25টা 50টা হয়ে যাবে। তাহলে আপনি আচরি ধর্ম পরের শেখাও। তাহলে ভারত আগে নিজে শিক্ষা নিক, নিজে এখানকার সংখ্যালঘুদের ভয় না দিয়ে সেই ভারতবর্ষ, যে ভারত অশোকের ভারত, সম্রাট
অশোকের, গৌতম বুদ্ধর ভারত, সেই ভারত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভারত, মানুষকে বুকে জড়িয়ে ধরার ভারত, তাই তো? সেখানে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচার, বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে, তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে, বলিয়ে বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর কাছে একটা দুর্নাম করিয়ে দিতে চাইছে। এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। তার একটা ষড়যন্ত্র হচ্ছে, দেখুন, সাপের গর্তে যদি ধোঁয়া দেওয়া হয় সাপটা বেরিয়ে আসবে, তাহলে সাপটা বেরিয়ে আসবে, তখন সাপটাকে ওরা মারতে পারবে। ঠিক সেইভাবে বাংলাদেশের ইস্যুটা এমন করে দিয়েছে, আগামী পরশু মানে 14 তারিখ পেট্রাপোলে, বাংলাদেশ বর্ডারে, বনগা বর্ডারে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি, যেটা আগে ছিল নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, সেটা তার প্রধান হচ্ছে সুবোধ বিশ্বাস। সুবোধ বিশ্বাস প্রচার করছে, সে তো জেলায় জেলায় সংগঠন করছে, কমিটি তৈরি করছে, এবং কি বলছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে, আপনারা আসুন সবাই ওই জায়গাটা ঘেরাও করি, আসলে সব ধরিয়ে দিতে চাইছে। এই সুবোধ বিশ্বাস হচ্ছে RSS এর বিজেপির লোক, মানে সবাইকে পাকড়াও করিয়ে দেবে, বিজেপির লোক। কারণ যখনই বর্ডার এলাকায় যাচ্ছে তখনই তো স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দা, প্রচুর গোয়েন্দা তো দেখে নিচ্ছে, ফলে নানা অ্যাঙ্গেল এদেরকে ধরা হচ্ছে। যেমন বাংলাদেশ, দিল্লির সরকার না, দিল্লির, আমি ওটাকে কি বলে, দিল্লির যে প্রশাসনিক হেড, আমি ওটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, তিনি ঘোষণা করলেন যে দিল্লিতে বাংলাদেশিদের ধরা কাজ শুরু, কিন্তু বলেনি যে বাংলার মতো মিথ্যা করে বলেনি রোহিঙ্গা মুসলমান। অর্থাৎ চিত্তরঞ্জন পার্ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দু উদ্বাস্তু যারা এসছে দেশভাগের পরে, তাদের কাগজ নিয়ে তারা ধরা পড়বে, সেটা শুরু হয়ে গেল। মধ্যপ্রদেশে অলরেডি শুরু হয়ে গেছে, উত্তরপ্রদেশে অলরেডি শুরু হয়েছে। আর সুবোধ বিশ্বাসের মতো কিছু দালালকে আবার পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছে যাতে উদ্বাস্তু হিন্দুদেরকে ধরে নেওয়া যায়। এবং এত একটা রিস্ক নিয়ে আমি সুবোধকে লিখে জানালাম যে খবরদার এটা করো না, ও তো আমার কথা শুনবে না, কারণ ওকে তো কেউ করাচ্ছে। ও প্রচুর বাংলাদেশিদের নিয়ে ওই পেট্রাপোলের সামনে চিৎকার চেঁচামেচি করবে, ব্যাস সবগুলো আবার একবার করে চিহ্নিত হয়ে যাবে। অর্থাৎ এই টোটালটা হিন্দুত্ববাদীদের একটা কৌশল। আর আরেকটা শেষ কথা আপনাদের বলি, বাংলাদেশ আর ভারত, আমি ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশকে বলি, এটা তো বাংলাই। এই যে আমরা আমাদের একটা ভাগ হয়ে গেছে, একটা আলাদা দেশ হোক, হৃদয় তো আমাদের একই আছে, ওরাও বাঙালি আমরাও বাঙালি। অর্থাৎ বাঙালির কোনো জাত নেই, বাঙালির হিন্দু মুসলমান হয় না। অর্থাৎ বাংলাদেশ আর আমরা যেন মিলেমিশে একাকার। আমরা তো এমন একদিন চাই নেপালের মতো আমাদের বাংলার বর্ডারটা, বাংলাদেশের বর্ডারটাও যাতে উড়ে যায়। অর্থাৎ আমরা যখন খুশি যেন ঢাকাতে যেতে পারি, ওরা যেন কলকাতায় আসতে পারে। আসলে আমরা একই মানুষ। আমাদের রক্তও যদি কাটেন তাহলে দেখবেন বাংলাদেশের মুসলমানরা বেশিরভাগ ধর্মান্তরিত, এখানকার মুসলমানরা বেশিরভাগ ধর্মান্তরিত। এই RSS বিজেপির মতো ব্রাহ্মণ্যবাদের অত্যাচারিত হয়ে এই মানুষগুলো ধর্মান্তরিত মুসলমান হয়েছিল। ফলে বাঙালির আমাদের একত্রিত হওয়ার আবার সময় হচ্ছে। পৃথিবীর সমস্ত বাঙালি এক হও।